হ্যালো এভরিওয়ান, আরেকটা চমৎকার লাইভে চলে আসলাম। বেসিক্যালি আজকের আড্ডাটা হচ্ছে আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডা, এবং আমার সাথে আছে রাশেদুল ইসলাম, যে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার অন ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি। পাশাপাশি শুভ আহমেদ আছে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর মেন্টর। আশা করি জম্পেশ একটা আড্ডা হবে। তো আমরা যারা আসলে ডিজিটাল কোনো সার্ভিস দিতে যাচ্ছি, তাদের কমন কিছু নিশের বাহিরে, কমন কিছু নিশ বলতে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট বলি, গ্রাফিক ডিজাইন বলি, যেগুলো আসলে অনেকদিন ধরে চলে আসতেছে ডিজিটাল মার্কেটিং, এর বাইরে নতুন যে স্কিলগুলো এখন ডেভেলপ করতেছে, তার মধ্যে সাইবার সিকিউরিটি সেক্টরটা খুবই চমৎকার। এবং আমাদের সাইবার সিকিউরিটি প্রথম ব্যাচের একজন স্টুডেন্টকে আমরা আজকে নিয়ে আসছি, যে হচ্ছে আমাদের 151 নম্বর ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং যে অলরেডি আপওয়ার্ক মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার। তো আমরা প্রথমেই একটু রাশিদুলের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। রাশিদুল, একটু পরিচয়টা দিও। সালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে রাশিদুল ইসলাম। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কমপ্লিট করা আছে 2023 সালে। গ্রেট গ্রেট। আর এখন বর্তমান যদি পরিচয় চান তাহলে আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার। আচ্ছা, তুমি কি নিয়ে কাজ করতেছো বেসিক্যালি? মানে কারণ আসলে আমাদের সিকিউরিটিতে আসলে অনেক কিছু থাকে, রেড টিমিং, ব্লু টিমিং, পাশাপাশি পেন টেস্টিং, অনেকে বাগ বাউন্টির কাজ করে। তুমি কি নিয়ে কাজ করতেছো, বা তোমার আসলে ইন্টারেস্ট কোন জায়গায় আসলে? আচ্ছা, আমি এখন মূলত ভিএপিডি পেন টেস্ট আর ম্যালওয়্যার রিমুভাল নিয়ে কাজ করতেছি। আর ফিউচারে বাগ হান্টিং ইনশাআল্লাহ বাগ হান্টিং এর প্ল্যান আছে। চমৎকার। আচ্ছা শুভ, এই যে আমি কয়েকটা টার্ম বললাম, যেটা হচ্ছে আমাদের অনেকে আসলে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং সেক্টরটা সম্পর্কে মানে ওয়াইজলি আসলে জানে না, বা আমাদের এই সেক্টরগুলোতে কোন কোন জায়গায়, যেমন আসলে মুভিং এর অনেকগুলো জায়গা থাকে, যেমন আমরা যারা ওয়েবে কাজ করি, কেউ ফ্রন্ট এন্ডে যায়, কেউ ব্যাক এন্ডে যায়, কেউ রিঅ্যাক্টে যায়, কেউ হচ্ছে পিএইচপি বেস ব্যাক এন্ডে যায়। সো এই জায়গাটাতে আসলে আমাদের যে রেড টিমিং, ব্লু টিমিং, বা অ্যাপসেকের কাজ, বা সকের কাজ, বা এই যে বাগ বাউন্টির কাজ, এই সবগুলো যদি একটু শর্ট একটু ডিসক্রাইব করতাম, তাইলে আসলে সবাই জানতে পারতো এই সেক্টরে কোন কোন দিকে আসলে মুভ করতে পারে। আসলে সাইবার সিকিউরিটি তো একটা অনেক ভ্যাস্ট একটা ডোমেন। এখানে আপনার অনেক বিষয় আছে, আপনার যে কোনো দিকে আপনি ক্যারিয়ার সুইচ করতে পারেন। তো এখন গ্লোবালি সাইবার সিকিউরিটি এখন একদম কমন হয়ে গেছে এন্ড কাইন্ড অফ ট্রেন্ডে আছে। এন্ড বাংলাদেশে স্টিল নাও এটা নিউ পর্যায়ে আছে। এখন আপনি যদি ধরেন একজন লাইক ধরেন যে বিএসসি বা সিএসসি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে করতেছে, তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলরেডি জানে না যে আসলে সাইবার সিকিউরিটি কি, এটা কিভাবে কাজ করে, বা এটার কি কোনো ডোমেন আছে কিনা। তো স্টিল নাও বাংলাদেশে এটা আপাতত ট্রেন্ডিং পর্যায়ে আসে নাই, বাইরে কান্ট্রিতে অলরেডি ট্রেন্ডিং পর্যায়ে চলে এসেছে, এবং অনেক প্রফেশনাল তৈরি হয়ে গেছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই ডিউ টু আমাদের অজ্ঞতার কারণে। তো সাইবার সিকিউরিটিতে অনেকগুলো ডোমেন আছে। এখন কেউ চাইলে মাল্টিপল ডোমেনে এক্সপার্ট হতে পারে, কেউ চাইলেই স্পেসিফিক কোনো ডোমেনে এক্সপার্ট হতে পারে, তার স্কিলস ওটার উপর লাইক ভালো মতো ক্যাপচার করে জব বা মার্কেট প্লেসে নামতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে সহজ যদি বলি, সহজ বলতে কোনো কিছুতে সাইবার সিকিউরিটি বলেন বা যে কোনো ক্যারিয়ার বলেন একদমই সহজ না, বাট তুলনামূলক যদি আমরা কম্পেয়ার করি, যে সহজ ডোমেন গুলো হচ্ছে যেমন অ্যাপ্লিকেশন সিকিউরিটি, পেন টেস্টিং এর যে বিষয়গুলা, অ্যাপসেক যেটা মেইনলি, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টেস্টিং টাইপের যেটা হচ্ছে বিএপিটি, আর আরেকটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং লেভেলের। ইঞ্জিনিয়ারিং লেভেলটা হচ্ছে যে যারা ডেভেলপার তারা সব থেকে ভালো পারবে, যে একটা প্রবলেম যখন ক্রিয়েট হবে, ধরেন একজন টেস্টার লাইক ধরেন রাশিদুলকে বলা হলো যে এই মোবাইল অ্যাপ্লিকেশন বা এই ওয়েবসাইটটা তুমি টেস্ট করো, ভার্নাবল অ্যাসেসমেন্ট করো এবং পেন টেস্টিং করো। সে কিছু ইস্যুস পাইছে, এই ইস্যুগুলা আপনার সে শেয়ার করে দিল। এখন ইঞ্জিনিয়ারের কাছ থাকে যে এই ইস্যুগুলাকে মিটিগেট করা বা ভ্যানিশ করে দেয়া। এটা একটা সেক্টর হতে পারে। আরেকটা যদি শর্টে বলে আমাদের আরো যদি ডিপে যায়, আর একটু যদি হার্ড দিকে যায়, সেক্ষেত্রে চলে আসবে অবশ্যই রেড টিমিং এর বিষয়গুলো চলে আসবে, যেটা টোটালি মোটামুটি একটা ভালো হার্ড পার্ট। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, রেড টিমিং এর ওইভাবে প্র্যাকটিস করা হয় না, বা ওরকম ট্রেনিং নাই কাইন্ড অফ। আপনি যদি দেখেন বা আপনার সবাই এটা মোটামুটি জানে, রাশিদুলও জানে, সে তো আমাদের 2 বছর আগের স্টুডেন্ট। সো এও জানে যে এক্স্যাক্টলি বাংলাদেশের রেড টিমিং এর পার্টগুলা একদমই নতুন। ইভেন ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও রেড টিমিং এর চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এরপর আসে যে সক এর কাজ, সক অ্যাক্টিভিটিস। সেখানে কোর পার্টটা থাকে হচ্ছে ব্লু টিমিং এর কাজ, যেখানে বিভিন্ন আপনার নেটওয়ার্ক মনিটরিং থেকে শুরু করে আপনার লগ অ্যানালাইসিস, আপনার বিভিন্ন ট্রাফিক ইভেন্ট গুলা অ্যানালাইসিস করা, বিভিন্ন ধরনের যে অ্যাটাক, রেড টিমাররা যেসব অ্যাটাক করলো, কিভাবে সে অ্যাটাকটা করছে, বা এই ধরনের যে অ্যালার্ট গুলা যদি নিয়ে আপনি ইন্টারেস্টেড হন, যে আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে,
আমি হার্ডের দিকে যাব না, কোনো কিছু এক্সপ্লোর তৈরি করব না, আমি এক্সপ্লোর যেগুলো তৈরি করছি এগুলো নিয়ে অ্যানালাইসিস করবো, সেক্ষেত্রে ব্লু টিমিং এর দিকে ক্যারিয়ার করা যেতে পারে। এরপর চলে আসতে পারে যে আপনার আমি যে শিখলাম এখানে বেশ কয়েকটি স্কিলস, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইভেন ব্লু টিম নিয়েও কিন্তু মার্কেট প্লেসে কাজ করতেছে, রেড টিমিং এর দিকেও কাজ আছে, এমন না যে নাই। অ্যাপসেকের দিকে তো হিউজ কাজ, পাশাপাশি আমাদের তো আলাদা টপিকই থাকে, যে যেমন আমাদের কোর্সে রাশিদুল যখন ছিল তখন কিন্তু এত বড় মডিউল ছিল না, ওরা এখন মডিউল দেখতে ভয় পেয়ে যাবে যে এত বড় মডিউল ছিলই না একদমই, এখন মডিউল আপডেট করা হয় প্রত্যেক ব্যাচেই। যেমন আমাদের আগের ব্যাচের মডিউলের এপিসোড ছিল হচ্ছে 70টা, এখন হচ্ছে 90টা। এই এখন তারা এরকম করে আমরা আলোচনা করি। তবে ক্যারিয়ার হিসেবে আপনার যেটা আমরা ডোমেন গুলা ট্রেন্ডে আছে, যেহেতু আপনি যদি দেখেন যে আমাদের যে ট্রেনিং যে প্রোগ্রাম গুলো আছে কুরমেনবিডি থেকে ওয়েব অ্যাপ্লিকেশনের উপর, সেটা হতে পারে ফ্রন্ট এন্ড, সিএমএস বেস বা ফুল স্ট্যাক। সো এরকম কারণে দেখা যায় যে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বাড়তেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কেউ যদি কাজ করে খুব সহজে তার জন্য এটা একটা সিকিউর ফিউচার হয়ে যাবে ইন ফিউচারের জন্য। কারণ আপনি যদি আদার সিএমএস বা আদার জবের সাথে কম্পিট করেন যেগুলো অনেক হাই কম্পিটিশন, বাট এদিকে যদি আপনি ভালো নলেজেবল পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কম্পিটিশন লো, বিকজ অফ স্টিল নাও এই জিনিসটা বাংলাদেশে আপডেট হচ্ছে। ভেরি নাইস, থ্যাংক ইউ সানিন ফর দ্য ডিটেইল এক্সপ্লেনেশন। আচ্ছা ইমরান একটা কোশ্চেন করছে, আমার সামনে কি ফেস লাইট আছে কিনা? আছে, তো বেসিক্যালি আমার লাইভে একটা ফেস লাইট আছে আর একটা রিম লাইট আছে, তো অফিসে আসলে ইনশাআল্লাহ দেখাবো। আচ্ছা, কারো যদি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক আস, আমরা লাইভে রিপ্লাই করার ট্রাই করব। রাশিদুলের কাছে চলে যাচ্ছি। রাশিদুল, আপওয়ার্কে তোমার কাছে কেমন মনে হয়েছে? আপওয়ার্কে এই সেক্টরটার ডিমান্ড কেমন, বা তুমি কেমন সাড়া পাইতেছো আপওয়ার্কে, বা আপওয়ার্কে আসলে কাজ করার ক্ষেত্রে যারা আসলে আপওয়ার্কে আসতে চায় কোন কোন জিনিসটা নিয়ে আসতে পারে? তোমার আসলে ইনভেস্টিগেশনে কি মনে হয়েছে? কারণ তুমি 1.5-2 বছর ধরে কাজ করতেছো আপওয়ার্কে, হোয়াট ডু ইউ থিংক? আপওয়ার্ক আসলে ভাই এখন নতুনদের জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে, আর যারা আসতে চায় তাদের আমি একটা পরামর্শ দিব যে ভাই আপনারা ডিপ নলেজ নিয়ে আসেন। এখানে আসলে ডিপ নলেজ ছাড়া আপনি টিকতে পারবেন না, কারণ অনেক তো প্রতিযোগী এখানে, অনেক প্রতিযোগিতা। এক্স্যাক্টলি, ভেরি নাইস। আচ্ছা, জিসান কংগ্রেস নতুন হিসাবে ফাইবার না আপওয়ার্ক বেটার? নতুন হিসাবে ফাইবার ভালো হবে, পরবর্তীতে আমরা আপওয়ার্কে মুভ করতে পারবো। আপওয়ার্ক একটু প্রফেশনাল, বিকজ ক্লায়েন্টরা আসলে চায় মিটিং করতে, ভিডিও কলে নিয়ে আসতে, বা ফেস টু ফেস কমিউনিকেশন বেশি চায়, বা চায় যে আসলে আমি কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের সাথে একটা টাচে থাকি, বা ক্লায়েন্টের সাথে রেগুলার রিপ্লাই করি, আপডেট জানিয়েছে। এই জিনিসটা এই থিঙ্কিং মানে এই এন্ড থেকে আমার কাছে মনে হচ্ছে যে ফাইবারটা নতুনদের জন্য একটা বেটার, বিকজ 80% ক্লায়েন্টকে আমি আসলে চ্যাটেই কনভার্ট করে ফেলতে পারতেছি, চ্যাট করে, অর্থাৎ ভিডিও কলে না এসে। আপওয়ার্কে গেলে অনেকটা একটু টাফ হয়ে যায়, বাট প্রফেশনাল যখন হয়ে যাবো একটা মার্কেটে কাজ করার পর আমরা আপওয়ার্কে মুভ করতে পারি। আচ্ছা শুভ, আমাদের এই যে সাইবার সিকিউরিটি সেক্টরে আমাদের আমি নিজে অনেক সময় দেখছি যে বাইরের কান্ট্রির অনেকে আমাদেরকে হায়ার করে আমাদের দেশেরই কাজ করতেছে, তাই না? যেটা আমরা ইন্টার্নশিপে আমরা দেখছি। আমাদের ইন্টার্নশিপে পাঠানোর সময় আমরা দেখি একটা ইউএস বেসড কোম্পানি, বাট অরিজিন হচ্ছে ইন্ডিয়া। তারা বাংলাদেশের অনেকগুলো ব্যাংকে আসলে তাদের যে সক সার্ভিসটা আছে সেই প্রোডাক্টটা সেল করতেছে, এবং ওই প্রোডাক্টটার ফিজিক্যাল পেন টেস্টিং করার জন্য আমাদের স্টুডেন্টদেরকে পাঠাইতেছে। তাহলে আমরা বুঝতেছি যে বাংলাদেশের একটা বিজনেস, যেটা আসলে বাংলাদেশে একটা কোম্পানিরই পাওয়ার কথা ছিল, কাজ করতেছে কিন্তু বাংলাদেশের মানুষজনই, কিন্তু আসলে প্রজেক্টটা ওন করতেছে ইন্ডিয়া বা ইউএস এর কোনো একটা কোম্পানি, বিকজ আমাদের আসলে সেই রকম কোনো পোর্টফোলিও নাই, বা আমাদের প্রফেশনালিজমের অনেক অভাব। তো শুভ, তো এই জিনিসটা কিভাবে দেখো, বা এই জায়গাটা থেকে আমাদের আসলে সুযোগ আছে কিনা, যারা আসলে মানে একটু সিনিয়র পর্যায়ে চলে যাবে তারা আসলে এই জিনিসটা নিজেদের ডেভেলপ করতে পারে কিনা, দেশি কোম্পানিগুলোর কাজগুলো নিজের ডোমেইনে নিয়ে আমাদের দেশের কাজ আমরাই করবো, এরকম ব্যাপার, তাই? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা সত্যি বলতে একদিকে যেহেতু আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, আরেকদিকে আমাদের জন্য দুঃখের বিষয় যে আমরা আমাদের কাজগুলোকে নিজের দেশের ভিতর রাখতে পারতেছি না। অন্য দেশের লোক আমাকে দিয়ে সেম কাজে করাচ্ছে, বা আমাদের দেশের প্রজেক্ট স্টিল নাও আপনি যদি লাইক একটু অ্যানালাইসিস করে দেখেন, বা বেশ কিছু কোম্পানির সাথে আমার নিজের কথা হয়, অনেক ভাইদের সাথে, এরা বলে যে স্টিল নাও ওরা সম্পূর্ণ ধরেন কনফিগারেশন সব সেটআপ করে দেয়, মানে কাইন্ড অফ এমন যে ও সব কাজ করে দিয়েছে, আপনি বসে বসে শুধু দেখবেন, মানে আপনার ওখানে কাজ করার স্কোপ কম, এরকম থাকে ম্যাক্সিমাম কোম্পানিতে। কারণ এটার অন্যতম কারণ হচ্ছে যে
ধরেন বাইরের কান্ট্রিতে কি করে, আপনার যারা ইন্টার্নশিপে পাঠানো হয়, বেশ কিছু স্টুডেন্ট অলরেডি ইন্ডিয়াতে ইন্টার্ন করছে। ইভেন ইভেন এখনো এরকম আছে যে অনেক কোম্পানি আছে যে তারা কি করে, একটা লাইক প্ল্যানের মতো তাদের মাঝে কাজ করে, যে ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট ওরা নিচ্ছে, নিয়ে ফ্রিতে ইন্টার্ন করাচ্ছে, একদম ফ্রিতে, উইদাউট এনি কস্ট। ওরা বলতেছে তোমাকে আমি কিছু দেবো না, আমি তোমার কাছ থেকে কিছু নেবো না, তুমি আমার এখানে 3 মাস কাজ করবা। এই 3 মাস কাজের মধ্যে দেখা যাচ্ছে 2 মাস থাকে খুব ভালো লাইক বিভিন্ন প্রজেক্টে এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেটা হতে পারে ল্যাব বেসড, ম্যাক্সিমাম ল্যাব বেসড হয়। তো এরপর দেখা যায় বাকি যে 1 মাস এখান থেকে তারা আবার ছাঁটাই করে ভালো যারা করে তাদেরকে নিয়ে তাদের যে প্রজেক্ট গুলো আছে এগুলোতে কাজ করে বিএপিটি করেন উইদাউট এনি কস্টিং। তো এখন দেখা যায় ওই প্রজেক্ট গুলোর মধ্যে দেখা যায় বেশ কিছু প্রজেক্ট থাকে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের মার্কেট প্লেসের। আমি নিজেও দেখেছি যে আমার একটা মার্কেট প্লেসের কাজ, যে সে এসে বলতেছে আমাকে যে তুমি এখানে বিএপিটি করে দাও একটা অ্যাপ্লিকেশন, গেমিং একটা অ্যাপ্লিকেশন ছিল, তো ইন্ডিয়ান। সে বলতেছে $100 এন্ড এরপর সে আমাকে রিপোর্ট দেখাচ্ছে যে এই রিপোর্টটা সে জেনারেট করছে হচ্ছে ইন্টারনেট দিয়ে। পরে এর কাছে জিজ্ঞেস করলাম, এই ব্যাপারটা আমি জানতে পারছি যে এরা হায়ার করছিল, দেন ওখান থেকে রিপোর্ট জেনারেট করে এটা আমাকে দিয়ে বলছে তুই রিভিউ করে দাও, আমি তোমাকে $100 দিব, আর যদি টেস্ট করো আমি বলছি যে না $500 নিচে টেস্ট করো। তো এভাবে আপনার সেম কাহিনীটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, যে বাংলাদেশে আপনার বিভিন্ন আপনার কোম্পানি এখন অফেন্সিভ কোম্পানি তো এভাবে আপনার খুব কম আছে, কয়েকটা কোম্পানি অফেন্সিভ যেমন বিটলেস আছে, তো এরা স্টার্টআপের মতোই, তো ভালোই কাজ করতেছে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে। তো এরাও কিন্তু হায়ার করতেছে, ইভেন আরো স্টিল না আরো অনেকগুলো কোম্পানি হয়ে গেছে অফেন্সিভ যারা পেন টেস্টিং নিয়ে কাজ করতেছে। এখন প্রবলেমটা হলো যে ডিপ নলেজ বা মোটামুটি একটা নলেজের ইন্টার্ন করার মতো একটা যে নলেজ, এই ধরনের ক্যান্ডিডেট নাই, পোস্ট খালি বাট ক্যান্ডিডেট নাই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ক্যান্ডিডেট আছে, কিছু নলেজ আছে, বাট ওরা হচ্ছে যে বিভিন্ন লাইক এক্সপিরিয়েন্স নাই, আগে লাইক ধরেন বিভিন্ন প্রজেক্টে কাজ করে না। প্রজেক্ট বলতে ধরেন আপনাকে ল্যাবেই প্রজেক্ট করানো হলো, ওই ল্যাবের এক্সপিরিয়েন্সটা নাই। ধরেন সে জানে যে হোয়াট ইজ সিকিউএলআই বা নো সিকিউএল ইনজেকশন, বাট তাকে যখন দেয়া হলো সে জানে না হাউ টু গেট ভালনারেবল প্যারামিটারস, কিভাবে বের করতে হবে, তো এগুলো জানে না। তো এই জন্য আপনার অপরচুনিটি আস্তে আস্তে গ্রো হচ্ছে। দেখা যাবে যে 2025-এর মধ্যেই আপনার এটা আরো গ্রো হয়ে দেখা যাবে একটা ভালো পর্যায়ে চলে যাবে। আমরা এটা আশা করি। চমৎকার। রাশেদুল, আপওয়ার্কে সাইবার সিকিউরিটি রিলেটেড কাজের ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে পোর্টফোলিওটা আমরা ক্লায়েন্টকে কিভাবে শোকেস করতে পারি বা দেখাতে পারি, বা আসলে একটা বিডিং কৌশলে তুমি কি কি জিনিস ব্যবহার করো, একটা পছন্দের কাজ পাইলা এটাতে তুমি বিট করবা, তো এক্ষেত্রে তুমি আসলে কি কি স্ট্র্যাটেজি ফলো করো, হোয়াট আর দ্য স্টেপস? আচ্ছা, আমার স্ট্র্যাটেজি ছিল আপনার দেখানো বিষয়গুলাই। ধরেন প্রথমে আমি চেক করি যে ক্লায়েন্টের হায়ার রেটটা কিরকম, দেন চেক করি ক্লায়েন্টের কোনো নাম আছে কিনা বা ক্লায়েন্টের কোনো ইনফরমেশন আছে কিনা, তো ওইটা ধরেই আগে ওনার কাছে সম্বন্ধ করি। দেন ও কি চাইছে বিষয়টা, যেই বিষয়টা চাইছে সেটা সংক্ষিপ্ত আকারে 2 থেকে 3 লাইনে এর মধ্যে আমাকে বুঝাই দেই। দেন আমার কি কি এক্সপেরিয়েন্স আছে, আমি কি কি করতে পারি এসব ওকে জানাই দেই। আর আমার যে অতীতে যে কাজগুলো আছে ওখান থেকে কিছু স্ক্রিনশট বলেন বা পোর্টফোলিও বলেন, যেটাই বলেন ওটা। তাহলে কি ড্রাইভে আপলোড করে দাও নাকি বিহেন্স বা কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে রাখছো তুমি? আমার ড্রাইভে আছে এন্ড বিহেন্স ওইভাবে আমার করা হয়নি। চমৎকার। তো মোটামুটি একটা বিডের ক্ষেত্রে আসলে কতক্ষণের মধ্যে, মানে একটা জব আসার কতক্ষণের মধ্যে তুমি আপওয়ার্কে আসলে রেগুলার মানে বিট করছো আর কি, বা এরপরে বিট করলে তোমার কাছে মনে হয়েছে যে কাজটা পাও নাই তুমি? একটা বিট যখন পাবলিশ হয়, একটা যখন জব পাবলিশ হয় তখন 20 থেকে 30 মিনিটের মধ্যে আমার মনে হয় যে জবটাতে অ্যাপ্লাই করা সব থেকে বেস্ট। কারণ এরপরে যখন আমি অ্যাপ্লাই করব তখন দেখবো যে ওইটাতে আমি হয়তো নক নাও পাইতে পারি, বা ক্লায়েন্ট যদি আর্জেন্ট থাকে তখন হয়তো আমার দ্রুত একটা নক দিল বা আমি তার রেসপন্স করলাম, কাজটা আমার কাছে চলে আসলো। গ্রেট গ্রেট। ঠিক আছে, শুভর কাছে একটা কোশ্চেন আসছে যে ভাই, একটা ভাইয়া হচ্ছে মাহফুজ ইসলাম ভাইয়া গার্মেন্টসে জব করতেছে, পাশাপাশি সাইবার সিকিউরিটি করতে পারবে কিনা। তার অফিস টাইম হচ্ছে 8টা থেকে রাত 9টা, সকাল 8টা থেকে রাত 9টা, হিউজ একটা টাইম আসলে তার জবে চলে যায় আসলে। এছাড়া তার আসলে মানে এখানে আসলে আমি বুঝতে চাচ্ছি কি কি এক্সপিরিয়েন্স তার লাগবে যদি এই সেক্টরে আসতে চায়, কেমন সময়? অ্যাকচুয়ালি
আপনাকে সত্যিই শুভকামনা জানাই যে আপনার এরকম একটা ট্রেন্ডি আপকামিং ফিউচার লেভেলের একটা কেরিয়ার আপনি চুজ করতে চাচ্ছেন। বাট টু বি অনেস্ট, আপনি শুরু করতে পারেন। এখন শুরু করার জন্য আপনার যদি আগে থেকে আপনি জেনে থাকেন বা আপনি যদি এখনো জানার চেষ্টা করেন যে বেসিক কম্পিউটার নলেজ, মানে কম্পিউটার কিভাবে ইউজ করে আর কি, তারপর বেসিক নেটওয়ার্কিং নলেজ, এই বিষয়গুলো বেসিক একদমই। যেমন আপনি চাইলে একটা 11-12 এর আইসিটি বই কিনতে পারেন, ওটার একটা বেসিক নলেজ থাকলেই হলো। এটা হলো যে আপনার শুরু করার আগে বা শুরু করার পর আপনি এটা আগে করতে পারেন। এক আরেকটা বিষয় হলো যে আপনার যেহেতু অফিস টাইম একটা হিউজ, এখানে দেখতে পাচ্ছি আমরা অলমোস্ট 12 আওয়ার্স প্লাস। তো যেটা সত্যি বলতে এখন আপনি পারবেন কিনা, আসলে মানুষের পক্ষে ইম্পসিবল বলে কিছু নাই, যেগুলো পসিবল আর কি আল্লাহর দেয়া। তো আপনি যদি চান, আপনার যদি এরকম ডেডিকেশন থাকে, আপনি 10 ঘন্টার কাজ অবশ্যই আপনি 5 ঘন্টায় করতে পারবেন, বা আপনি 6 ঘন্টার কাজ অবশ্যই আপনি 2 ঘন্টায় করতে পারবেন। ডিপেন্ড অন ইউর ডেডিকেশন, ইউর লাইক কতটুকু আপনি ক্যাপচার করতে পারতেছেন একটা টপিক, বোঝার সক্ষমতা, পরিশ্রমের একটা বিষয় থাকে। আপনি যত বড় কি বলে যে অনেক প্রফেশনাল দেখেছি যে বহুত কিছু পারে, বাট এন্ড অফ দ্য ডে যখন তাকে কাজ দেওয়া হয়, টাস্ক দেওয়া হয়, সে কিন্তু ডেডিকেটেডলি করতে পারে না। তো আপনি যদি ডেডিকেশন আপনার থাকে, আপনি অবশ্যই পারবেন, এটা আমরা আশা রাখি। ভেরি ট্রু, থ্যাংক ইউ। আচ্ছা, জিসান মাহমুদ ভাই জানতে চাইছে যে ওয়ার্ডপ্রেস না ফ্রন্ট এন্ড। বেসিক্যালি আমাদের টার্গেটের উপর ডিপেন্ড করবে এটা। ওয়ার্ডপ্রেস যদি আমরা সিএমএস বেস শুধু কাস্টমাইজটা দেখি, হয়তো মার্কেট প্লেসে আমরা এটার একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবো। বাট আমরা জব সেক্টরে বা রিমোট জবে যদি যাই, সেক্ষেত্রে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড খুব ভালোভাবে শিখতে হবে বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে যেতে হবে। সো এটা আসলে টার্গেটের উপর ডিপেন্ড করবে আমার, বিকজ মার্কেটের ক্লায়েন্টরা চায় আসলে খুব শর্ট টাইমের মধ্যে একটা সাইট ডেভেলপ করে ফেলতে হবে, বা এই সমস্ত কেসে আমাদের কাস্টমাইজেশন বা আমরা থিম বা প্লাগইন যদি আসলে কাস্টমাইজ করা শিখতে পারি, তাহলে মার্কেটে মোটামুটি ভালো একটা রেজাল্ট আনা সম্ভব। আর যদি ডেভেলপমেন্টে, অবশ্যই ফিউচারে ডেভেলপমেন্টে যাইতে হবে, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও যেতে পারি, বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়ে আমি রিঅ্যাক্টের দিকেও যেতে পারি। ইটস আপ টু ইউ। আচ্ছা, আনোয়ারুল রশিদ কোশ্চেন করছে সানিনের কাছে, ইথিক্যাল হ্যাকিং এর অ্যাডভান্স টপিক, মানে নতুন টপিক কি কি অ্যাড হয়েছে, আমরা যদি শর্ট একটু সামারি করতে পারি সানি। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে হয়তো বা বোঝাতে আমি সক্ষম হব। তো লেট মি শেয়ার দ্য স্ক্রিন। অলরাইট, আই হোপ আমার স্ক্রিনটা ভিজিবল। ওকে, তো আমাদের এখানে আসলে স্লাইড আমরা রিকমেন্ড করি না এখন দেখার জন্য, কারণ স্লাইড দেখা যায় আমাদের প্রত্যেক ব্যাচেই যেহেতু চেঞ্জ হয়, স্লাইড বানানো আমাদের জন্য যারা ডেভেলপার কষ্ট হয়ে যায়, কারণ দেখা যায় প্রত্যেক ব্যাচে 30টা 40টা করে স্লাইড চলে আসে এরকম। তো এটা প্যারাদায়ক হয়। তো যাই হোক, এগুলা স্টিল নাও আপডেটে আছে, আমাদের কোর্স স্টিল নাও অনগোয়িং আপডেট চলতেছে। তো আমরা চেষ্টা করতেছি আরো এগুলো আপডেট হবে এগুলা। তো যাই হোক, আমরা সরাসরি এপিসোডে চলে যাচ্ছি। তো এখানে মেইনলি নতুন টপিক বলতে, আপনি যদি আগে থেকে দেখে থাকেন যে বেসিক তো থাকছে আমাদের, যেটা আপনার একদম লাগবে রুট লেভেলে। তো এরপর আমাদের বেশ কিছু টপিক অ্যাড হয়েছে, যেমন আমাদের এখানে আমাদের যদি দেখেন যে পেন টেস্টিং রেড টিম সেকশনে আপনার অ্যাপসেক পেন টেস্টিং এর বেশ কিছু জিনিস আছে, এগুলা আপনার বেসিক লাগবে আগে, যেমন পাসওয়ার্ড ক্র্যাকিং, বুট অ্যাটাক, সিআইএ ট্রায়াড, ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট, এখানে বেশ কিছু টুল দেখানো হচ্ছে। তো এগুলার পাশাপাশি অ্যাপসেক এর ক্ষেত্রে আমাদের নতুন কিছু ভার্নাবিলিটি অ্যাড হয়েছে, যেগুলো হাইলি ইম্প্যাক্টেবল, শুধু সেগুলো অ্যাড হয়েছে। যেমন এখানে আগে ছিল হচ্ছে যে আগে আইডোর ছিল না, এখন আইডোর আছে। তো এরপর এগুলো আগেই ছিল, যেমন এলএফআই, আরএফআই, স্কিল ইনজেকশনের পর এখন যেহেতু আমাদের নো স্কুল ডেটাবেস চলে আসছে, তো আমরা নো স্কুল ইনজেকশনটাও এখানে অ্যাড করে দিছি। এন্ড পাশাপাশি এখানে সার্ভার সাইড টেমপ্লেট ইনজেকশন, হ্যাঁ, ক্লায়েন্ট সাইড টেমপ্লেট ইনজেকশন, এগুলো অ্যাড করা হয়েছে। তো আরো আমরা দেখতেছি অ্যাড করা যায় কিনা অ্যাপসেক এর ভিতর, এগুলো অ্যাড করা হয়েছে। এরপর সিএমএস এর আর বেশ কিছু এখানে অ্যাড হবে। যেহেতু আমাদের সিএমএস শুধুমাত্র ওয়ার্ডপ্রেস আছে, আমরা ট্রাই করব যে, যেহেতু আদার সিএমএস খুব একটা বেশি ইউজ হয় না, তাও আমরা ট্রাই করব যে ওরকম কিছু একটা নিয়ে আসার। সো সিএমএস এর দিকে আমরা একটু কম গুরুত্ব দিচ্ছি, বিকজ অফ আমাদের যেহেতু ম্যানুয়াল থাকে। আপনি যদি ম্যানুয়ালি অ্যাটাক গুলো পারেন, হোয়াট এভার সিএমএস হোক বা যাই হোক না কেন, আপনি টেস্টিং করতে পারেন। এরপর বাগ বাউন্টির দিকে আমাদের একটু ফোকাস এখন দেওয়া হচ্ছে। বাগ বাউন্টির দিকে আগে যেমন বেসিক এগুলো ছিল, এখন আরেকটা ক্লাস নেওয়া হবে হচ্ছে বাগ বাউন্টির মাইন্ড সেটআপের উপর। এরপর বিভিন্ন ধরনের টার্গেট আপনি কিভাবে সিলেক্ট করবেন, বা আপনি টার্গেট সিলেক্ট করে কিভাবে সিভি নিতে পারেন উইদাউট বাগ বাউন্টি এর দিকে না গিয়ে।
তাছাড়া বিভিন্ন অটোমেশন, বাগ মাল্টি টুল, নিউক্লে থেকে শুরু করে আরো বেশ কিছু টুল আছে, এগুলা দেখানো হবে। পাশাপাশি লাইফ সাইডে বাগ যে হান্টিং একটা মেথড থাকে, আমাদের যে মেন্টালিটি, ওটা হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ক্লাসে। তো এরপর আমাদের থাকছে মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্ক, আরেকটু আপডেট হবে। এরপর সিভিসটা আমাদের যে মেন, যেটা হচ্ছে আমাদের আপডেটটা, এই আপনার 7th ব্যাচে মেন আপডেটটা হচ্ছে যে আমাদের এই ব্যাচে বেশ কিছু সিভিস এবং লাইভ প্রজেক্ট আকারে আপনার অ্যাড করা হয়েছে, যেগুলো আপনি অন্যান্য কোনো কোর্সে পাবেন না, এতগুলো সিভিস কখনোই দেখায় না। তো সিভিস গুলো এখানে এক্সপ্লয়টেশন আমরা দেখাবো, বোথ ম্যানুয়াল এবং অটোমেশন। এরপর যেটা নিউ অ্যাড হয়েছে প্রিভিলেজ এসকেলেশন মেথড। আপনারা অলরেডি জানেন যে একটা এক্সপ্লয়টেশন অনেক সহজ হয়, মোটামুটি ইনিশিয়াল অ্যাক্সেস নিয়ে মোটামুটি ইজি, বাট প্রিভিলেজ করা যেটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন, এটা অনেক হার্ড। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রিভিলেজ এসকেলেশন রাখা হয়েছে ওএসসিপি এবং আদার্স এক্সামগুলোকে টার্গেট করে, বিশেষ করে ওএসসিপি এবং সিআরটিপি। তো এখানে প্রিভিলেজ এসকেলেশনে বেশ কিছু মেথড এড করা হয়েছে, যেমন আনকোডেড পার্ট, ডিএলএল, হাইজ্যাকিং, এরপর শিডিউল টাস্কের মতো বিষয়, তারপর ইউএসসি বাইপাস। এরপর লিনাক্সের ক্ষেত্রেও প্রিভিলেজ এসকেলেশন মেথড অ্যাড করা হয়েছে, কার্নেল এক্সপ্লয়েট থেকে শুরু করে আপনার সুডো মিসকনফিগারেশন, কুইক ফাইল পারমিশন, এসইউআইডি মিস লাইক নন কোন এক্সপ্লয়েট থাকলে বা মিসকনফিগার থাকলে এসইউআইডি, এসজিআইডি, এগুলার মিসইউজ করা। আপনারা যদি প্রিভিলেজ এসকেলেশন নিয়ে একটু ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রিভিলেজ এসকেলেশন অন্যগুলার থেকেও। যেমন আমি চাইলে এখানে ব্যাকআপ রাখতে পারতাম, যে ব্যাকআপ থেকে কি করতে পারে, বাট আমি এদিকে ফোকাস করি না, আমি মেইন টপিক গুলোতে ফোকাস করেছি। এরপর এডি সেকশন থাকছে। এডিটা আপাতত এডিতে আমরা এনিমেশনে কিছু আপডেট নিয়ে আসবো এডি এর ক্ষেত্রে, বাট অ্যাটাক গুলা এগুলাই থাকছে আপাতত। এন্ড এরপর লাইভ প্রজেক্ট থাকছে বিভিন্ন সিরিজ এর উপর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট কিছু, রিসেন্ট বলতে লাস্ট ইয়ারের এবং লাস্ট ইয়ারের আগের, মানে কমন যে সিরিজ গুলা হার্ড, ইজি, মিডিয়াম সব আকারে রাখা হয়েছে, যাতে আপনারা ইজিলি ক্যাপচার করতে পারেন। এন্ড সিরিজ গুলা হচ্ছে আপনার এই সিরিজ গুলা রাখা হয়েছে মেইনলি। এখানে আমরা সিরিজ গুলা সলভ করব উইথ অটোমেশন এবং পাবলিক এক্সপ্লয়েট দুইটা দিয়েই। পাশাপাশি এটার উপর আপনাদের কিভাবে রিপোর্ট করতে হয়, রিপোর্ট জেনারেশন দেখানো হবে, এন্ড যেগুলো আপনারা ইন ফিউচারে প্রজেক্ট হিসেবে রাখতে পারবেন, এন্ড অবশ্যই অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। তো এগুলো অ্যাড করা হয়েছে। পাশাপাশি রুটিন সেকশনে আরো কিছু অ্যাড করা হয়েছে, সাইবার থ্রেট ইন্টেলিজেন্স আগেই ছিল, এন্ড এখানে আমরা চেষ্টা করতেছি আরো কিছু অ্যাড করার জন্য, স্টিল নাও অনগোয়িং। এন্ড নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্নটের আপনার ছিল আমার আগেই, এখন স্নটের আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সাইবার অ্যাটাক ইনভেস্টিগেশন কিভাবে করবেন স্নটের মাধ্যমে। এরপরে ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই ওয়াজু থাকছে, ওয়াজুটা আরো আপডেট হবে। আই হোপ আপনারা 2-3 দিনের ভিতর পেয়ে যাবেন ওয়াজুর আপডেট গুলো এখানে আরো। এরপর সিম থাকছে, সিমে স্পাঙ্ক থাকছে, স্পাঙ্কের বেশ কিছু জিনিস আমরা দেখবো। প্রথমত আমরা বেসিক স্পাঙ্কটা ইউজেস দেখবো, এন্ড স্পাঙ্কের যে কিভাবে আপনি মূলত স্পাঙ্কের যে বিষয়গুলো আমরা দেখবো, অ্যানালাইসিস টাইপের লগ গুলা, ইভেন্ট গুলো কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, বিভিন্ন অ্যাটাক অ্যানালাইসিস করবেন। তো তার মধ্যে বেসিক একটা থাকবে। এরপর আমরা দেখবো হচ্ছে যে কিভাবে একটা হ্যাকড মেশিন কম্প্রোমাইজ হয়ে গেছে, অ্যাটাক আগে হয়েছিল, ওই মেশিনটাকে কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন, ইনভেস্টিগেশন করবেন। এরপর র্যানসমওয়্যার ইনভেস্টিগেশনটা দেখবো, যেটা নিউ আসছে এই দুইটা। তো এরপর ডিজিটাল ফরেনসিক এভাবে থাকছে আপাতত। এন্ড ম্যালওয়্যার রিমুভালের ক্ষেত্রেও বেশ কিছু আপনার আপডেট নিয়ে আসা হবে, এগুলো দেখা সোন আপনারা দেখতে পারবেন। এন্ড বাকিগুলো এভাবে থাকছে আপাতত। এন্ড ইন্টার্নশিপেও বেশ কিছু আপডেট সোন আপনারা এখানে পেয়ে যাবেন। ইন্টার্নেও বেশ কিছু প্রজেক্ট আকারের যে আপডেট, ক্যারিয়ার গাইডলাইন্স, এগুলা এখানে অ্যাড করা হবে। তো আগে 70টা এপিসোড ছিল, আমরা এভরি ক্লাসে 3 থেকে 4টা করে এপিসোড ক্লাসে কভার করে থাকি, তাও আমরা 4 মাসে সম্পূর্ণ করতে পারি না, বাট আমাদের একটু টাইম লাগে, বাট ডিউরেশন হচ্ছে 4 মাস। এন্ড আগে 70টা ছিল, এখন আর 20টা অ্যাড করা হয়েছে এপিসোড। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সাহিন। আর আমি স্ক্রিনে পিন করে দিছি, কারো যদি আসলে মডিউলটা দেখতে ইচ্ছা করে আমাদের codebenbury.com ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আচ্ছা, আনোয়ার রশিদ একটা কোশ্চেন করছিল যে আমি 183 ব্যাচের স্টুডেন্ট ছিল, মডিউলগুলো পাবে কিনা। আচ্ছা, আমাদের রিঅ্যাডমিশনের একটা সিস্টেম আছে, অর্থাৎ 50% পেমেন্ট করে আমরা চাইলে সেম কোর্সে বা অন্য যে কোনো কোর্সে আসলে আবার এনরোল করতে হবে। সো ইউ হ্যাভ টু ডু দিস। আমরা রাশিদুলের কাছে চলে যাচ্ছি। রাশিদুল, ফাইবার আপওয়ার্ক দুটোতেই কাজ করতেছো, তোমার কাছে এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে কোনটা কমফোর্টেবল মনে হয়েছে বা এই সেক্টরে কাজ করার জন্য কোনটা ভালো মনে হয়েছে তোমার কাছে? আচ্ছা,
আমার কাছে আপওয়ার্কটাই বেস্ট মনে হয়েছে। এখন অনেকের কাছে অনেক প্ল্যাটফর্ম ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে আপওয়ার্কটাই লাগে। আচ্ছা, আর আর ফাইবারেও আছে, ফাইবারে অনেক জব আছে, এমন না যে নাই, কিন্তু ফাইবারের ক্লায়েন্ট গুলো হয় কি অনেক চিপ বাজেট নিয়ে আসে, আর এই বাজেটে ওরা অনেক কিছু করে নিতে চায়, এটা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না। আচ্ছা গ্রেট। আচ্ছা, পেন টেস্টিং এর ক্ষেত্রে বা ম্যালওয়্যার রিমুভালের ক্ষেত্রে সাইটগুলোর অ্যাক্সেস তুমি কিভাবে নাও আপওয়ার্কের ক্লায়েন্টের কাছ থেকে? যেহেতু ইনিশিয়ালি অফার প্লেস করার আগে তুমি আসলে কোনো কন্টাক্ট ইনফরমেশন বা ইমেল দিতে পারতেছো না, এই ক্ষেত্রে তুমি অ্যাক্সেস গুলো কিভাবে নাও ক্লায়েন্টের, বা রিপোর্ট গুলো কিভাবে জেনারেট করে ক্লায়েন্টকে দাও? আচ্ছা, পেন টেস্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি কোনো ডোমেন টেস্ট করতে চায় আর কি, ওই ডোমেনটা আমি দিয়ে দেই, আর দেন ওকে আমি জিজ্ঞেস করি যে সে এটার সাবডোমেন বা আইপি তো থাকে অনেক, তো এটা কি টেস্ট করবে কিনা। তো যখন বলে যে না আমি শুধু ডোমেনটাই করব, ও ডিরেক্ট ডোমেনটাই দিয়ে দেই। আর মেলওয়্যার রিমুভালের ক্ষেত্রে আমি ওর থেকে ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেসটা আর সিপ্যানেল অ্যাক্সেসটা নিয়ে নিই, তো এই ক্ষেত্রে ঝামেলা হয় না আসলে। চমৎকার। আচ্ছা, আর আমাদের অনেক সময় দেখা যায় মানে মেইনলি কাজগুলো কিসের উপরে থাকে মেলওয়্যার রিমুভালের ক্ষেত্রে? বেশিরভাগ কি দেখো যে বিভিন্ন ধরনের এসইও অ্যাটাকগুলো হয়েছে এরকম কিছু, নাকি আসলে ওয়েবসাইট ডিফেসমেন্ট হচ্ছে বা সাইটটা নষ্ট করে ফেলছে, সাইটের অ্যাক্সেস নেই, এরকম মানে ম্যাক্সিমাম কেসে কিরকম আসলে প্রবলেমগুলো আসে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই মেলওয়্যার অ্যাটাকটাই হয়, তবে 80% মেলওয়্যার অ্যাটাক হয়, আর 20% হয়তো দেখবেন যে এসি স্প্যাম হয়েছে অ্যাটাকের পর, আর দেন অথবা ও কিছু না করে ডিফেসমেন্ট পেজ একটা ঝুলাই রাখছে, এরকম হয়েছে। একটা সার্ভারে একটা ক্লায়েন্ট ছিল আমার, ওর সার্ভারে ওয়েবসাইট ছিল 6টা, ডিফেসমেন্ট পেজ। আচ্ছা গ্রেট। রাশেদুলের মনে হয় নেট মার্কেটে সবকিছু মিলে, রাইট? তার মানে আসলে ওয়েবসাইট কিন্তু ম্যালওয়্যার অ্যাটাকটা করার পরেই কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় এসইও অ্যাটাকগুলো বা ডিফেসমেন্টটা করে। সো এই ম্যালওয়্যার অ্যাটাকটাই আসলে আমাদের মেইন টার্গেট আর কি। আচ্ছা, এই সেক্টরে যারা আসতে চাচ্ছে কেমন পরিশ্রম করতে হবে, বা তুমি কেমন পরিশ্রম করছো, এটা একটু সবার সাথে যদি শেয়ার করতে। পরিশ্রমের বিষয়টা সানিন ভাই যখন আমাদের ক্লাস নিত, দেন ওইটার পর তো কিছু টাস্ক দিত, বা আপনাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল যে এই কোর্সটা করার পরে হচ্ছে আমাদের এই টেস্টগুলা দিতে হবে, বা এই উইকে এই টেস্টগুলা আছে, এগুলা কমপ্লিট করতে হবে। তো রেগুলার বেসিস আমি ওই টাস্কগুলা কমপ্লিট করছি। আপনাদের তো ওই সময় আমাদের কিছু লাইভ প্রজেক্টও মনে হয় দেখাইছে, তো ওগুলা আপনাদের মতোই করার ট্রাই করছি, আর দেন আলহামদুলিল্লাহ। আর অবশ্যই তো ধৈর্য বিষয়টা লাগবে, সময় বেশি বেশি দিতে হবে, এটাই। আচ্ছা, আমরা লাইভে একদম শেষ পর্যায়ে। আমরা সানিনের কাছে লাস্ট একটা পয়েন্ট থাকবে আমার কাছে, যারা এই সেক্টরে আসতে চায় তাদের আসলে মানে কেমন মাইন্ডসেট থাকা উচিত, কেমন এক্সপিরিয়েন্স থাকা উচিত, বা একদম নন টেক ব্যাকগ্রাউন্ডের কেউ কি আসতে পারবে কিনা, যেটা আমাদের একটা কমন কোয়ারিজ থাকে। শিক্ষাগত যোগ্যতায় যেটা একটু আগেই কোশ্চেন করলো পরিতোষ ভাইয়া, এই পয়েন্টগুলো নিয়ে একটু যদি সানিন শেয়ার করতো। আসলে এখন ওয়ার্ল্ড যেদিকে চলে যাচ্ছে, এখানে আসলে এডুকেশনাল সিস্টেমটা আপনার দেখা যাচ্ছে বিয়ের ক্ষেত্রে বা আপনার প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগে অনেস্টলি। তো এখানে আপনার যদি একটা এখন যেহেতু এআই চলে আসছে এবং এমএল চলে আসছে, এখন এই যুগে আমি মনে করি না পার্সোনালি যে একটা স্পেসিফিক সেক্টর বা স্কিলের উপর আপনি স্টাক হয়ে থাকেন, এটা কেউই বলবে না। আপনাকে মাল্টিটাস্কার হতে হবে। সো যদি আপনি মাল্টিটাস্কার লেভেলের একটা পার্সন হয়ে থাকেন যে আমি একসাথে অনেকগুলো চাপ নিতে পারি, তো আপনি যে কোনো সেক্টর আপনি শুরু করতে পারবেন। এই জন্য কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার দরকার নাই। ঠিক তেমনি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হচ্ছে যে আপনার হোয়াটএভার, এখন গুগলেও দেখেন না আপনি, বা আমি শুধু গুগলের কথা বললাম, মাইক্রোসফট বলেন, লাস্ট আমি যে পডকাস্ট করছিলাম রিটমাস থেকে, এরাও কিন্তু ভাইরা যারা ছিল তারা বলছে যে ইভেন বড় বড় অনেক প্রফেশনাল আছে যারা ল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। ইভেন অনেকে ছোট ছোট পোলাপান আছে যে ধরেন 12 বছর বা 15 বছর, এত কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, পড়াশোনা করছে শুধুমাত্র স্কুল পর্যন্ত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বা আপনি নন টেকনিক্যাল বা আইটি ব্যাকগ্রাউন্ডে, যে ব্যাকগ্রাউন্ডে থাকেন না কেন, আপনারা যদি প্যাশনেট ফিল করেন, আপনার যদি ইন্টারেস্ট থাকে, ইউ শুড ট্রাই। আমরা এখানে কেউই নাই যে, যেমন এখানে রাশিদুল কখনো চিন্তা করে না যে এটা তার ক্যারিয়ার হয়ে যাবে, আমি কখনো চিন্তা করি না যে এটা আমার ক্যারিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট কি হলো, আমার প্যাশন ছিল, আই হ্যাভ টু স্টার্ট, এন্ড আমি স্টার্ট করছি, এটা হয়ে গেছে আমার পরিশ্রমের কারণে। তো আপনারা যে সেক্টরে থাকেন না কেন,
আপনি এটা স্টার্ট করতে পারেন যদি আপনি প্যাশনেট ফিল করেন। অবশ্যই এটাকে প্রফেশনাল টাইপের প্যাশনেট ফিল থাকতে হবে, যে এমন প্যাশন না যে আমি ফেসবুক হ্যাক করব, এগুলো না। প্যাশন থাকতে হবে যে আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু এক্সপ্লোর দ্য সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ড। তো এরকম ধরনের যদি নলেজ আপনার গ্যাদার করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে সাইবার সিকিউরিটিতে আসার আমরা ওয়েলকাম জানাই, হোয়াট এভার ব্যাকগ্রাউন্ডের আপনি থাকেন। চমৎকার, থ্যাংক ইউ সারিন। আমাদের কোর্সটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হচ্ছে, জানুয়ারির। হ্যাঁ, আচ্ছা রাশেদুল, তোমার টপ রেট হতে কেমন সময় লাগছে আপওয়ার্কে? টপ রেট হতে আমার মোটামুটি 8 মাস। 8 মাসের এর বেশি লাগে না। চমৎকার। ওকে, রাশেদুলের কাছ থেকে আমরা লাস্ট ওয়ার্ড শুনবো যারা এই সেক্টরে আসতে যাচ্ছে তাদের জন্য। রাশেদুল শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা রাশেদুলের জন্য এতটুকুই বলতে চাই যে একটু শুরু করেন, একটু সামনের দিকে আগান। হ্যাঁ, প্লিজ শেয়ার করো। হ্যাঁ, একটু সামনের দিকে জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে হিউজ একটা মার্কেট পেয়ে। কিন্তু ভাই প্রথমে একটা শর্ত হচ্ছে যে কোনো তাবিজ বিক্রেতার খপ্পরে পড়া যাবে না, ঠিক আছে? ট্রাস্টেড ভাবে এক্স্যাক্টলি, আমি একটু সামনে দেখবেন যে ফিউচার একটা আছে। ভেরি ট্রু। রাশেদুল যেটা বললো, বেসিক্যালি বাংলাদেশে বা অনেক জায়গায় সাইবার সিকিউরিটির কোর্সে আসলে কিছু থিওরিটিক্যাল জিনিস দেখানো হয়, যেমন আমি ডিডস অ্যাটাকের কথা বলি, বা পাসওয়ার্ড ক্র্যাকিং এর কথা বলি, বা একটা ব্রুট ফোর্স অ্যাটাকের কথা বলি। তো দেখা যায়, বা ফেসবুকে আমি আসলে সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর জন্য আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি। তো এই কমন কিছু থিওরিটিক্যাল জিনিস দেখানো হয়, যেটা প্র্যাকটিক্যালি যদি আমরা আসলে কোনো কিছু ইমপ্লিমেন্ট না করতে পারি, যেটা আমাদের কোর্সে দেখলাম, রেড টিমিং এর বিশাল একটা পার্ট আমাদের আছে, অ্যাপসেকের বা সকে যারা যেতে চাচ্ছে হিউজ একটা পার্ট আছে, পেন টেস্টিং এর একটা হিউজ পার্ট আছে, যেটা লাইভে আমরা আসলে দেখবো বিভিন্ন সাইটে, বিভিন্ন এক্সপ্লয়েটেড সাইটে বা কম্প্রোমাইজড হয়ে গেছে এরকম সাইটে আসলে আমরা দেখবো কি কি প্রবলেমগুলো আছে লাইভে, যে জিনিসটা আসলে অন্যান্য অনেক জায়গায় হয় না। সো থিওরিটিক্যাল নলেজ দিয়ে আসলে সাইবার সিকিউরিটি সেক্টরে তেমন কিছু করা যাবে না, সেটাই আসলে রাশেদ বললো। সো ট্রাই টু লার্ন প্র্যাকটিক্যালি, এবং আমরা সার্টিফিকেশন নিয়ে আরেকটা লাইভে আসবো, সানিনের সাথে আমরা বিশাল ডিসকাশন করবো ইনশাল্লাহ। সার্টিফিকেশন অনেক ইম্পর্টেন্ট যারা ইথিক্যাল হ্যাকিং সেক্টরে কাজ করতেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লাইভ। সানিন এবং রাশেদ, থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য টাইম। অ্যান্ড নতুন যারা আছে বা এই সেক্টরে যারা আসতে চায়, অনেক সুন্দর কিছু ইনসাইট পাইছে। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে আরো অন্য কোনো ইনফ্লুয়েন্সারের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। সালাম।